ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে $100 কোটি দিতে চান পুতিন। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে যে 8 মুসলিম দেশ। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত। বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন যে বার্তা দিল জাতিসংঘ। বিক্ষোভে নিহতদের সংখ্যা জানাল ইরান। গাজা বোর্ড অবপিসে $100 কোটি দিতে চান পুতিন। ট্রাম্পকে প্রস্তাব। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অবপিসে $100 কোটি অনুদান দিতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি প্রস্তাবও দিয়েছেন। রুশ প্রেসিডেন্টের প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে বাইডেন প্রশাসনের সময় ফ্রিজ করা রাশিয়ার অর্থ থেকেই এই $100 কোটি গাজা বোর্ড অবপিসে অনুদান হিসেবে দেওয়া যেতে পারে। রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের এক বৈঠকে পুতিন জানান, গাজা বোর্ড অবপিসে যোগদানের জন্য ট্রাম্পের পাঠানো আমন্ত্রণ এখনও পর্যালোচনায় রয়েছে। কৌশলগত মিত্রদের সঙ্গে আলোচনা শেষে মস্কো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। গাজা বোর্ড অবপিসে যোগ দিচ্ছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ 8 মুসলিম দেশ। ফিলিস্তিনের গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত বোর্ড অবপিস বা গাজা শান্তি পর্ষদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব সহ 8টি মুসলিম দেশ। বুধবার 21 জানুয়ারি এক যৌথ ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যৌথ বিবৃতিতে সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে প্রতিটি দেশ শান্তি পর্ষদে একজন করে প্রতিনিধি পাঠাবে। প্রতিবেদনে বলা হয়, মিশর, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত আগেই পর্ষদে যোগদানের পরিকল্পনা ঘোষণা করেছিল। বাকি 5 দেশ বিষয়টি পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে। বিশেষ করে সৌদি আরবকে পর্ষদে অন্তর্ভুক্ত করতে ট্রাম্প ব্যক্তিগতভাবে আগ্রহ দেখান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে প্রকাশ্যে আহ্বান জানান। এতদিন রিয়াদ নীরব থাকলেও এবার আনুষ্ঠানিকভাবে সম্মতি দিল। একই দিনে প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেন, কিছু দেশের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন ছাড়া এই বোর্ডে যোগ দেওয়া সম্ভব নাও হতে পারে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক নীতির পর ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধের পর ভারত রাশিয়ার কাছ থেকে তেল আমদানি শুরু করেছিল। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপ করার পর ভারত সেই তেল কেনা বন্ধ করে দেয়। এর আগে ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে আরও 25% অতিরিক্ত শুল্ক বসানো হয়। যুক্তরাষ্ট্র অতীতেও এই ইস্যুতে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ 50% শুল্ক আরোপ করেছিল। তবে ভারত এই পদক্ষেপকে অন্যায় ও অযৌক্তিক বলে দাবি করে আসছে। দিল্লির বক্তব্য, দেশের জ্বালানি নিরাপত্তার জন্যই রাশিয়ার তেল কেনা প্রয়োজন। এদিকে রাশিয়ান তেল কেনা দেশগুলোর ওপর 500% পর্যন্ত শুল্ক আরোপের একটি নতুন বিলেও সমর্থন দিয়েছেন ট্রাম্প। বিলটি শিগগিরই মার্কিন সিনেটে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন সিনেটর লিন্ডসে গ্রাহাম। স্কট বেসেন্ট বলেন, বিলটি বর্তমানে বিবেচনাধীন রয়েছে, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সিদ্ধান্ত নিতে আলাদা অনুমোদনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে অনুষ্ঠিত হবে জুলাই সনদ নিয়ে গণভোট। ইতোমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা, বিরাজ করছে ভোটের আমেজ। বাংলাদেশের নির্বাচন আয়োজনের প্রস্তুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। তবে সংস্থাটি বলছে, নির্বাচন সফল করতে অবশ্যই এমন পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে সব নাগরিক নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন এবং স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক জানান, জাতিসংঘ বাংলাদেশে নির্বাচন আয়োজনকে উৎসাহিত করে এবং গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার ওপর গুরুত্ব দিচ্ছে। এদিকে নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে 14 সদস্যের একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ। দলের নেতৃত্ব দেবেন ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদো। দলে থাকছেন বিভিন্ন দেশের রাজনীতি, আইন, গণমাধ্যম, জেন্ডার এবং নির্বাচন ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা।
পর্যবেক্ষক দল নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করে নির্বাচন ও গণভোট কতটা স্বচ্ছবিশ্বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে সে বিষয়ে স্বাধীন মূল্যায়ন দেবে। ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রথমবারের মতো সরকারি হিসাব প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। রাষ্ট্রীয় শহীদ ফাউন্ডেশনের বরাতে প্রেস টিভি জানিয়েছে বিক্ষোভে অন্তত ৩,১১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২,৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন, তবে নিহতদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি দাবি করেছে নিহতের সংখ্যা আরও বেশি, মোট ৪,৫১৯ জন। তাদের তথ্যমতে নিহতদের মধ্যে ৪,২৫১ জন বিক্ষোভকারী, ১৯৭ জন নিরাপত্তা সদস্য, শিশু ও পথচারীরাও রয়েছেন। গত ডিসেম্বরের শেষ দিকে ইরানে মুদ্রার অবমূল্যায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ থেকে এই বিক্ষোভের সূচনা হয়। পরে তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ইরানি কর্তৃপক্ষ এই বিক্ষোভকে সন্ত্রাসী দাঙ্গা আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের মদদের অভিযোগ করেছে। তবে দমন-পীড়নের ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা দেখা দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, নিরাপত্তা বাহিনী নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে।